দলের শক্তি তৈরি করেছেন, যিনি আমাদের এমপি পদপ্রার্থী ছিলেন। এই রাজীবপুরেও যখন নেতা এসেছিলেন, আপনারা তার জন্য প্রার্থিতা চেয়েছিলেন। আমাদের শ্রদ্ধেয় মুরব্বী, আমাদের ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ সাহেব, আপনারা ওনার জন্য এই জীবন সাহায্যের মঞ্চে দাঁড়িয়ে আছেন। সবাই জোরে একটি হাততালি দিবেন। মঞ্চে উপস্থিত ঈশ্বরগঞ্জের গর্ব, বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান, আমাদের শ্রদ্ধেয়, আমাদের গর্ব অহংকার আবুল বাশার সাহেব। মঞ্চে উপস্থিত অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ, আমাদের সহকর্মী বৃন্দ, আসসালামু আলাইকুম। গাজীপুরের মাটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিনিধিত্ব করে আপনাদের জন্য আমার পূর্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন নিয়ে ইলেকশন করেছে। এই রাজীবপুরের মাটিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উর্বর ভূমি তৈরি করে যিনি আজকে মৃত্যুবরণ করেছেন, প্রথমেই শ্রদ্ধার সাথে স্মরণ করি রাজীবপুরের মাটির গর্বিত সন্তান ব্যারিস্টার গোলাম নবী সাহেবকে। আমি এই নির্বাচনী মঞ্চে, নির্বাচনী জনসভায় আজকে প্রথমেই শ্রদ্ধার সাথে স্মরণ করি আমাদের সহকর্মী। আমাদের মিছিলে ছিল, মিটিংয়ে ছিল, আন্দোলনে ছিল, হামলা মামলায় ছিল। 17 বছরের প্রতিটা রজনী হয়তো আতঙ্কে ছিল, যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সূর্য কালো থেকে রক্তিম লাল বর্ণ ধারণ করার জন্য প্রস্তুত হচ্ছিল। সেই সৈনিক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অকুতভয় যোদ্ধা, যে কিনা শত শত মামলা খেয়ে ঈশ্বরগঞ্জের মাটিতে দাঁড়িয়েছিল, আমাদের প্রিয় আব্দুল্লাহ আল মামুন খোকন ভাই। আমি সেদিন তার জানাজায় দাঁড়িয়ে দেখেছিলাম, যিনি আমাদের রাজনৈতিক ট্রেনে উঠেছিল। যে ট্রেনটিকে 18 বাড়ির দায়িত্ব নিয়ে সুন্দরভাবে চালাচ্ছিল। গন্তব্যে পৌঁছার আগেই একদম চিরবিরতি নিয়ে নেমে গিয়েছে। রাজনৈতিক নেতার মৃত্যু যে তার কর্মকে মুছে দেয় না, রাজনীতির নেতার ত্যাগ যে মানুষের হৃদয়ে থাকে, সেই জানা যায় যে উপলব্ধি আমার হয়েছিল। এই মৃত্যু গর্বের এই পৃথিবীতে এসেছেন খালি হাতে, চলে যাবেন খালি হাতে। আপনি কিছুই নিয়ে যেতে পারবেন না। রেখে যাবেন স্মৃতি, রেখে যাবেন কর্ম, রেখে যাবেন সম্মান, রেখে যাবেন এক মাঠ ভরা ভালোবাসা। অশ্রু সজল নয়নে যিনি বিদায় নিয়েছেন, সেদিন বুঝেছি এটাই তো রাজনৈতিক সার্থকতা, এটাই তো রাজনীতির মূল মন্ত্র। আমরা সেদিন তাকে অশ্রু সজল হৃদয়ে, অশ্রু সজল নয়নে বিদায় দিয়েছিলাম। খোকন ভাই, আপনি আমাদের সাথে আছেন, সাথে থাকবেন প্রত্যেকটি কর্মে, প্রত্যেকটি স্মৃতিতে, প্রত্যেকটি মানুষের। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মীর সেদিন এক বাদ ভাজা অশ্রু সজল নয়নে ঈশ্বরগঞ্জের জানাজার ইতিহাসে সবচেয়ে বেশি কাতারের মানুষ সেদিন আপনাকে অভিবাদন জানাতে দাঁড়িয়েছিল। আমি সেই নেতাকে, সেই ত্যাগী মানুষটিকে, আমাদের সহকর্মীকে আজকে আমার এই মঞ্চের সমস্ত শ্রদ্ধা,
সমস্ত ভালোবাসা উৎসর্গ করে আপনাদের সামনে তাকে সম্মানিত করতে চাই। তার জন্য আপনারা জোরে সোরে একটি করতালি দিবেন। তিনি যেন ব্যস্ত থেকে দেখে আমরা তার সাথে আছি, আমরা তার সাথে থাকবো। সেই মানুষটাকে আমার সশ্রদ্ধ সালাম, সশ্রদ্ধ অভিনন্দন। যে মানুষটি না খেয়ে জন নিয়ে আমার সাথে মিটিং এ বসেছিল, আমার সাথে আমি সেদিন বুঝতে পারিনি আমাদের জন্য যিনি রাত দিন খেটেছিল, এই মানুষটি হাসি মুখে কোনো কিছু না বলে আমার বাসা থেকে বেরিয়েছিল। তার সাথে আর কোনোদিন দেখা হবে না। আমি আজকে আবেগ আপ্লুত হয়ে তার ভিডিওগুলো একা একা দেখতেছিলাম। এই মঞ্চে দাঁড়ানোর আগে তার ভিডিওটি যখন সামনে আসে হৃদয়ে ভেঙে যাচ্ছিল আমাদের কাছে। এটাই তো পরিবার, এটাই তো রক্তের বন্ধন, এটাই তো মানুষের সাথে আমাদের ভালোবাসা, এটাই তো মানুষের সাথে আমাদের কমিটমেন্ট। আমি কৃতজ্ঞ এরকম একটি গর্বিত মানুষ ঈশ্বরগঞ্জের মাটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তৈরি করেছে। তাকে হাজারো অভিনন্দন, হাজারো সালাম জানাই। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন বা ঈশ্বরগঞ্জে আমি কোন রাজনৈতিক পরিবার থেকে জন্মগ্রহণ করি নাই। আপনারা জানেন আমি কোন প্রভাবশালী পরিবার থেকে জন্মগ্রহণ করি নাই। আমার জন্য ঈশ্বরগঞ্জের মাটি থেকেও 1000 লাঠি নিয়ে আসার মতো আমার কোনো শক্তি নাই। আমি জন্মেছি ঢাকায়। আমার বাবা 60-এর দশকে এই বরহিত ইউনিয়ন যে বাড়িটি আমার আছে আপনাদের এই জায়গা থেকে মাত্র 1 থেকে 1.5 কিলোমিটার দূরে, সেই জায়গা থেকে 60-এর দশকে ঢাকা যেয়ে নিজের কর্ম আর জীবিকার প্রয়োজনে মন্ত্রণালয়ে চাকরি করেছি। যে শৈশব কেটেছে আমার ঢাকায়, আমি স্কুলে পড়েছি ঢাকায়, আমি আমার শিক্ষা সেবন শেষ করেছি ঢাকায়। আমি যখন এই ঈশ্বরগঞ্জে ঘটনা প্রবাহের মাধ্যমে আমি ফেরত এসেছি, তার আগে আমি জানতাম আমি ঢাকার মতিঝিলে যে বাসায় থাকতাম, যে মাঠে খেলতাম, এটাই মনে হয় আমার আপনজন, এটাই মনে হয় আমার পরিচিত মানুষ। আমি যখন ঈশ্বরগঞ্জে এসেছি, এই ভাঙাচোরা রাস্তায় আমি যখন হেঁটেছি, এই বাতাস যখন আমি নিঃশ্বাস নিয়েছি, মনে মনে চিন্তা করেছি এই মাটি আমার, এই মাটি আমার পরিচয়, এই মাটি আমার আত্মোপলব্ধি। এখানে আমার বাবার নারীর টানে আমি এসেছি, আমার বাবার নারী পোতা আছে এই মাটিতে, আমার দাদার পরিচয় এই মাটিতে। আমি এই ঈশ্বরগঞ্জের সন্তান, আমার ধমনীতে এই ঈশ্বরগঞ্জের রক্ত প্রবাহিত। আমি পৃথিবীর প্রায় 80টি দেশ ঘুরেছি, আমি দুনিয়া দেখেছি নিজের চোখে, তবু আমি দেখেছি এই মাটির মায়া। এই মাটিকে যখন মাথায় নিয়ে ঘুরেছি, এই মাটিকে হয়তো মাঝে মাঝে প্যান্টের পকেটে অথবা বুকে রেখেছি। আমার কাছে যখন আমি একটি ঈশ্বরগঞ্জে ব্যক্তি বাবু নামে একটি পরিচয় বহন করেছি, সেই পরিচয়ে যখন মানুষ আমার কাছে আসতো, আমি যখন দেখেছি একটি বাবা তার মেয়ের চিকিৎসার করাতে যখন নিঃস্ব হয়ে গেছে, আমি তখন দাঁড়িয়েছি আয়নার সামনে, বিবেকের সামনে প্রশ্ন করেছি, আমি তো এই বাড়ির সন্তান, একে চিকিৎসা করানোর দায়িত্ব আমার। সেই অভিজ্ঞতা থেকে আমি বলি, আমি আমার মেধা মরণে যে ইনকাম করেছি, এই ঈশ্বরগঞ্জের হাজার হাজার মানুষের যখন ক্যান্সারের চিকিৎসা আমি করিয়েছি, আমি শক্তি নিয়ে নিঃশ্বাস নিয়ে দাঁড়িয়ে বলেছি এই মাটি আমার, এই ঈশ্বরগঞ্জ আমার আত্মবিশ্বাসের জায়গা। এই ঈশ্বরগঞ্জে আমি মাটির পরে, মৃত্যুর পরে ফেরত আসবো। আপনারা হলেন আমার সেই পরিবার, আপনারা হলেন আমার সেই লক্ষ্য। আমাকে ঈশ্বরগঞ্জের মাটিতে বাবুরামের একটি অযোগ্য সন্তানকে তৈরি করেছেন। আমি আপনাদের কাছে অযোগ্য সন্তান হিসেবে প্রথমেই ক্ষমা চাই, আপনারা আমাকে ক্ষমা করে দিয়েন। আমি আজকে আমার জন্য এই ঈশ্বরগঞ্জের মাটিতে রাজনীতি খুব সহজ ছিল না। আমার জন্য এই ঈশ্বরগঞ্জের মাটিতে
কোনো ধরনের কাজ করা কোনো সহজ ছিল না। আপনারা জানেন আমি এই রাজনীতি করে বলে আমার বাসাকে ভেঙ্গা হয়েছে, আমার বাসাকে পুড়িয়ে দেওয়া হয়েছে। আমি গত 17 বছরে কাকে আক্রমণ করেছি, আমি গত 17 বছরে কার সাথে ঝগড়া করেছি, আমি গত 17 বছরে কার থেকে 100 টাকা নিয়েছি, আমি গত 17 বছরে কার থেকে কোনোভাবে কোনো কথা দিয়ে কথা রাখি নাই। একটা মানুষকে দেখান, তাহলে আপনাদের এই অযোগ্য সন্তানের পরিচয় আপনাদের দেওয়ার দরকার নাই। আমি আপনাদের এই অযোগ্য সন্তানকে আপনাদের ভোট দেওয়ার দরকার নাই। আমি হাজার হাজার ক্যান্সার রোগীর পাশে দাঁড়িয়ে আমি আমার অবস্থান জানান দেওয়ার চেষ্টা করেছি। আমি যখন একটি মহিলাকে 13টি কেমোথেরাপি আর 22টি রেডিয়েশন দেওয়ার পরে এই মহিলাটা যেদিন প্রতিদিন কেমোথেরাপির সময় আমার দরজা বন্ধ অফিসের সামনে 7টার সময় দাঁড়িয়ে আমাকে কল দিয়ে বলেছে, আজকে আমার কেমোথেরাপির দিন, আপনি যদি আজকে আমাকে 13,500 টাকা না দেন আমি কেমোথেরাপি দিতে পারবো না। সে ক্যান্সারকে যখন জয় করেছে, কিন্তু সে মৃত্যুবরণ করেছে। মৃত্যুবরণ করার আগে আমাকে বলেছিল, আপনি আমাকে কেমোথেরাপি দিয়েছেন, রেডিয়েশন দিয়েছেন, একটি জীবনের শেষ আবদার আছে, আমি পানি খেতে পারি না, আপনি যদি আমাকে একটি কল দেন আমি পানি খেয়ে মরতে চাই। এটাই আমার ঈশ্বরগঞ্জ, এটাই আমার অযোগ্যতা, এটাই আমার রাজনীতি। আমি সেই কারণে রাজনীতি করতে আসছি। আমার ব্যক্তিগত কোনো ইনকাম করার জন্য এই ঈশ্বরগঞ্জের মাটিতে আমি রাজনীতি করি না। আমি এইখান থেকে ক্ষমতা দেখানোর জন্য রাজনীতি করি নাই। এখানে দাঁড়িয়ে আমি কোনো মানুষের কাছ থেকে একটি টাকা নেই নাই। এখানে আমার কোনো টাকা পয়সা ইনকাম করার প্রয়োজন নাই। রাজনীতি করতে এসে আমি আমার ব্যবসায়িক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। রাজনীতি করতে এসে আমার হাজার হাজার চরিত্র হরণ হয়েছে। রাজনীতি করতে এসে আমার ব্যবসায়িক শত্রুরা আমাকে বিভিন্ন কিছুতে ফাঁসিয়েছে। আমি 28 তারিখ যখন আমাকে গুম করা হয়েছে, আমাকে যখন বলা হয়েছে আর মাত্র 30 মিনিট বাঁচবো, সেদিন সালাম দিয়ে আল্লাহর সাথে দেখা হওয়ার জন্য প্রস্তুতি ছিলাম। সেখান থেকে আল্লাহ আমাকে বাঁচিয়ে এনেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আহ্বায়ক বানিয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাচনের টিকিট দিয়ে আমাকে সম্মানিত করেছে। আপনাদের এই অযোগ্য সন্তানকে আপনারা আজকে ধারণ করুন। ঈশ্বরগঞ্জের স্বাধীনতার পরে ঈশ্বরগঞ্জের এই অঞ্চল থেকে কেউ এমপি হতে পারেনি। আমার হাতে হাজার বছর ঈশ্বরগঞ্জের রাজীবপুরের মাটিতে ব্যারিস্টার গোলাম নবী যখন এখানে আপনাদের কাছ থেকে নিয়ে এসেছিল, আমরা তাকে ভুল বুঝেছি, আমরা তাকে ধারণ করি নাই। আমাদের এই যোগ্য সন্তানের কবরটিও কিন্তু এখানে অভিমানে আসে নাই। বাট আমি আপনাদের অযোগ্য সন্তান হিসেবে বলে যাই, আমি আপনারা অনেক মানুষকে নিয়ে আজকে ঈশ্বরগঞ্জের মাটিতে গেছেন। মানুষ ঈশ্বরগঞ্জের ক্ষমতাশালী মানুষরা যদি আপনাকে আজকে ভুল ভাবে বিচার করে, অন্যায় ভাবে আপনার বিচার করে, আপনি মাটি হেট হয়ে মাথা হেট হয়ে সেই অন্যায় বিচারকে নিয়ে আপনি রাজীবপুরে এসেছেন, আপনারা প্রতিবাদ করতে পারেননি। আমি আপনাদের অযোগ্য সন্তান। আপনারা যদি আমাকে ধারণ করে আজকে ঈশ্বরগঞ্জের থেকে সংসদে পাঠান, সবার আগে আজকে নদীর এই পারের ইউনিয়ন গুলোর রাস্তাঘাট, স্কুল কলেজ অঙ্গীকার আমি আপনাদেরকে করে গেলাম। আজকে এই ঈশ্বরগঞ্জের মাটিতে দাঁড়িয়ে আপনাদেরকে বলতে চাই, আপনারা যদি আজকে আমাকে এই অযোগ্য সন্তান হিসেবে কবুল করে নেন, আজকে আপনারাই আমার লাঠি, আজকে আপনারাই আমার শক্তি। আমি এই ঈশ্বরগঞ্জে এখান থেকে আপনাদের নেতা হয়ে আজকে আমি সংসদে কথা বলতে চাই। আমি আজকে আমার যতটুকু যোগ্যতা আছে, আমার যতটুকু অযোগ্যতা আছে, সেই অযোগ্যতা নিয়ে আপনাদের অযোগ্য সন্তান হিসেবে আপনাদের সামনে ব্যারিস্টার গোলাম নবীর জাতীয়তাবাদী দলের উত্তরাধিকার হিসেবে এখানে দাঁড়িয়ে একটি কথা বলতে চাই। আমি স্বপ্ন দেখতে চাই এই ঈশ্বরগঞ্জের মানুষ প্রত্যেকটি এলাকায় প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান যেন ঠিক হয়।
আজকে আমি সেই প্রজন্মের নেতৃত্ব দিতে চাই। আমি কোনো মাদক সেবীর নেতৃত্ব দিতে চাই না, আমি কোনো ক্যাসিনো প্লেয়ারের নেতৃত্ব দিতে চাই না। আজকে আমি ঈশ্বরগঞ্জে এসে এই মাটিতে হেঁটে আমি যখন দেখেছি, আমার প্রথম শক্তি, আমার প্রথম কর্ম হলো আমরা যখন দেখেছি, আমরা শুধু আমি শিখেছি। আপনাদেরকে একটি কথা বলি, আজকে ঈশ্বরগঞ্জের যে নৈতিক অবদপতন, আজকে ঈশ্বরগঞ্জের যে নৈতিক অবস্থান, এই অবক্ষয়ের মূল কারণ হলো এই আমি শব্দটা। আপনারা কেউ চিন্তা করেন নাই আমার ছেলে মাদক খায় না, আমার প্রতিবেশীর ছেলে খায়, আমার বন্ধুর ছেলে খায়, আমার অমুক ছেলে খায়। যদি আমরা সবাই একটি সামাজিক আন্দোলনের নেতৃত্ব দেই, এই আমি থেকে যখন আমরা হব, তখন আমি বা ঈশ্বরগঞ্জের আপনাদের অযোগ্য সন্তান 12 তারিখের পরে আমি থেকে আমরা হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আহ্বায়ক হিসেবে এই মাদক নির্মূলের নেতৃত্ব দিতে চাই। যারা আজকে মাদক বিক্রি করবেন, 13 তারিখ থেকে প্রত্যেকটি মানুষের বাড়ি আমি চিহ্নিত করব, সাইনবোর্ড নিজের খরচে লাগিয়ে বলবো মাদক বিক্রেতার বাড়ি, তাকে আপনারা সমাজ থেকে আলাদা করুন, আত্মীয়তাকে আলাদা করবেন, চায়ের দোকানে বসতে দিবেন না। আপনারা যদি আমার সাথে থাকেন, ঈশ্বরগঞ্জে আমি বাংলাদেশের দৃষ্টান্ত হয়ে দেখিয়ে দিব এইখান থেকে মাদক নির্মূল করা সম্ভব। কোন প্রশাসন আজকে মাদক ব্যবসায়ীদেরকে ধরে পরের দিন টাকা খেয়ে ছেড়ে দেয়। বাংলাদেশের কোনো আইন নাই যেখানে মাদক ব্যবসায়ী জুয়ারুদেরকে শাস্তি দেওয়া যায়। আমরা সেই আন্দোলনের নেতৃত্ব দিতে চাই, আমি আপনাদের সেই মানুষগুলোরই প্রতিনিধিত্ব করতে চাই। আজকে আমি এই 5ই আগস্টের পরে ঈশ্বরগঞ্জের, আপনারা আমাকে সবাই বলেছেন ঈশ্বরগঞ্জে রাস্তাঘাট নাই, ঈশ্বরগঞ্জে কোনো ধরনের অবস্থা স্ট্রাকচার নাই। আপনারা কেউ চিন্তা করেন নাই আপনাদের মূল ক্ষতি কোথায় হচ্ছে। আপনারা কেউ মূল্যায়ন করতে পারেনি ঈশ্বরগঞ্জ একটি নৈতিক অবক্ষয়ের সমাজ তৈরি হয়েছে। ঈশ্বরগঞ্জের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আয়া নিতে 10 লাখ টাকা, নাইট গার্ড নিতে 15 লাখ টাকায় যে নৈতিক অবক্ষয়ের তৈরি হয়েছে, যে রাজনৈতিক পরিচয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধরতে হয়েছে। আমি আপনাদের অযোগ্য সন্তান হিসেবে কথা দিয়ে দিতে চাই, রাজনৈতিক পরিচয় কোন নেতা কর্মী তো দূরের কথা, একটি রাজনৈতিক মাছিও আমার পরিচয় ছাড়া, অনুমতি ছাড়া কোন ঈশ্বরগঞ্জের শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকতে পারবে না। এই 5ই আগস্টের পরে এই দেশে আসলে দৃশ্যত কোন ধরনের প্রশাসন ছিল না। যে যার শত্রু হয়েছেন, যাত্রাবাড়িতে মার্ডার কেস হয়েছে, যে ব্যক্তি ভৈরব থেকে কোনো ঢাকা আসেনি। এই ধরনের পরিস্থিতিতে আপনারা কিছু বিব্রতকর অবস্থার সম্মুখীন হয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আহ্বায়ক হিসেবে একটি কথা বলে যাই, উত্তরাধিকার সূত্রে আমরা ভালো রাজনৈতিক কর্মী পেয়েছি, খারাপ কর্মী পেয়েছি। 13 তারিখ থেকে আমার অভিযান, কোন ধরনের চাঁদাবাজ সন্ত্রাসী কোন মানুষকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পরিচয়ে আক্রমণ করতে হলে আমার লাশের উপর দিয়ে করতে হবে, আপনাদেরকে করে যাই। আমি এই দক্ষিণ পশ্চিম অঞ্চলের সন্তান হিসেবে, সদরের কোন প্রভাবশালী পরিবারের সন্তান না হওয়া অযোগ্য সন্তান হিসেবে আপনারা আমাকে একটিবার ভোট দিয়ে দেখেন, আপনারা আমাকে ও অযোগ্য সন্তানকে ধারণ করে দেখেন। আজকে আমি যে কথাগুলো বলেছি, সেই কথাগুলো আমি সঠিকভাবে পূরণ করতে পারি না। যদি করতে না পারি, আপনারা আমার পরিচয় দেওয়ার দরকার নাই। ঈশ্বরগঞ্জের যে রাজনৈতিক অযোগ্যতা, ঈশ্বরগঞ্জের যে রাজনৈতিক অবস্থান আমি নৈতিকভাবে দেখেছি, আমাদের আসলে কি দরকার। কিছুদিন আগে আমি দেখেছি, আমি সেই তরুণ প্রজন্মকে দেখতে চাই প্রত্যেকটি ঘরে ঘরে। আমি আপনাদের ঝড়ো বাতাসে একটি মোমবাতি হয়ে জ্বলতে চাই। আমি দেখতে চাই ঝালমুড়ি বিক্রেতা ঝালমুড়ি বিক্রি করত, যে অভয় সাহা আজকে ভুয়েটে পড়ে। আমি দেখতে চাই তারুণ দিয়ার যে মা বিভিন্ন বাসায় 8টি বাসায় কাজ করে, যে মা
প্রত্যেকটি যে সন্তানকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করেছে, আমাদের প্রতিটি ঘরে ঘরে অমর সাহার মার দরকার, সেই মতিনের দরকার। এটাই আমাদের রাজনৈতিক সার্থকতা। এই রাজনৈতিক আমি ধারণ করতে চাই। ঈশ্বরগঞ্জে আমি আজকে 17 বছরে 500 টাকার বিনিময়ে আমার গাড়িতে ঢিল মারা হয়েছে, আমার বাসা পুরনো হয়েছে। আমি এই 5ই আগস্টের পরে আমাকে থানা পুলিশ অনুরোধ করেছিল, আপনি আসেন, আপনার বাসা পুরানোর মামলা দেন। আমি দেখেছি একজন 260 জনকে আসামি করে মামলা দিয়েছে, আরেকজন 222 জনকে আসামি করে মামলা দিয়েছে। আমি সেদিন থানাকে বলেছিলাম, আমি আপনাদের সুবিধার জন্য, অর্থনৈতিক উৎসের জন্য কোনো মামলা করব না। আমার উপরে যে অত্যাচার হয়েছে, আমাকে যে মৃত্যুবরণ করার কন্ট্রাক্ট দিয়েছে, আল্লাহ যেহেতু আমাকে বাঁচিয়ে রেখেছে, আমি আল্লাহর কাছে বিচার দিলাম। আমার মৃত্যু যদি আল্লাহর কাছে হয়, এই মাঠভরা মানুষ, ঈশ্বরগঞ্জের মানুষ, বাংলাদেশের মানুষ, পৃথিবীর মানুষ আমার মৃত্যুকে ঠেকাতে পারবে না। আমি আপনাদের সেই অযোগ্য সন্তান হিসেবে আমি আপনাদেরকে বলে দিতে চাই, আপনারাই আমার শক্তি। আমার এই মৃতদেহ এই এলাকা থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে একটি মাটিতে আমি শুয়ে থাকবো। এই মৃত্যু হওয়ার পরেও আমি পরিচয় দিতে চাই, আমি হয়তো আপনাদের নিঃশ্বাস নিব, আপনাদের রক্তের টান নিয়েই কিয়ামতের আগ পর্যন্ত এই বরহিতের মাটিতে শুয়ে থাকবো। এটাই আমার পরিচয়, এটাই আমার ফেরত আসার স্থান, এটা আমার শেষ অবস্থান। তাই আপনাদের অযোগ্য সন্তান হিসেবে আপনারা আমাকে ধারণ করুন। আপনারা আমাকে ধানের শীষে একটি ভোট দিয়ে আজকে সংসদে পাঠান। আমি আপনাদের কথা দিয়ে গেলাম, আপনাদের আজকে আমরা এক অদৃশ্য শক্তির বিরুদ্ধে, আজকে আমরা এক অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করছি। যে শক্তি আমাদের স্বাধীনতা, যে শক্তি আমাদের সার্বভৌমত্ব কেড়ে নিতে যাচ্ছে, যে বাংলাদেশ এই রক্তিম পতাকা, সবুজ বাংলাদেশ আর লাল রক্তের পতাকা 30 লক্ষ শহীদের বিনিময়ে, 2 লক্ষ মা-বোনের ঐক্যদের বিনিময়ে আমরা ধারণ করেছি। সেই স্বাধীনতার ধারাবাহিকতায় 24 বাংলাদেশের মানুষকে এক নতুন মৌলিক অধিকারের রাষ্ট্র দিয়েছে। আমাদের দায়িত্ব এই বাংলাদেশের সার্বভৌমত্বকে রক্ষা করা। সেই অদৃশ্য শক্তি, সেই অপশক্তিকে ধানের শীষে ভোট দিয়ে অপশক্তিকে রহিত করা, এটা প্রত্যেকটি বাংলাদেশের নাগরিক দায়িত্ব। আমি আপনাদের কাছে সেই জিম্মা দিয়ে গেলাম, আমাদের স্বাধীনতার জিম্মা, আমাদের বাংলাদেশের, আমাদের এই রাজনৈতিক আদর্শের জিম্মা আপনাদের কাছে দিয়ে গেলাম। ভাইরা আমার, আমি আপনাদের অযোগ্য সন্তান হিসেবে অনেকক্ষণ আপনাদেরকে রাতের বেলা বসিয়ে রেখেছি। যাদের সামনে আমি কথা বলতে পেরেছি, যাদের সামনে আমি কথা বলতে পারি নাই, আমাকে একবার বিশ্বাস করে দেখুন, এই ঈশ্বরগঞ্জ থেকে আমার কোনো অর্থ কামানোর দরকার নাই, এই ঈশ্বরগঞ্জ থেকে আমার কোনো ক্ষমতা দেখানোর দরকার নাই, সন্ত্রাসী করার দরকার নাই, চাঁদাবাজি করার দরকার নাই। এবং আমি এটাকে যদি বন্ধ না করতে পারি, 13 তারিখ থেকে আপনারা আমার আমল নামা লিখবেন। তাই আমি বিদায় নিচ্ছি, অযোগ্য সন্তান হিসেবে বিদায় নিচ্ছি। আমি আপনাদের কাছে 12 তারিখে ধানের শীষের ভোট চাই। আমার সেই প্রভাবশালী পরিবার, আমার সেই প্রভাবশালী অভিশক্তিকে আমি হারিয়ে এই ঈশ্বরগঞ্জে বিজয়ী হতে চাই। আপনাদের অযোগ্য সন্তানকে আপনারা ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই।